আমরা পড়ছি আইন আদালত বা লিখিত ফাইনাল টাচ নোট হতে সাবজেক্ট স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অর্থাৎ এসআর অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমরা 14 পর্যন্ত শেষ করলাম। এখন 15 নম্বর থেকে শেষ পর্যন্ত শেষ করা হবে। এক্স ক্রুসিবল তৈরি ও বিক্রয় করে, সেগুলো তিনি পেটেন্ট প্লাম্বাগো ক্রুসিবল নামে বাজারজাত করে। ক্রুসিবল মনে করেন একটা টুল বা একটা কোনো যন্ত্র, ছোট বড়। তো এইটা এটা ধরুন একটা সাজ স্যার, এটা ফর্মা জাতীয় আর কি। হ্যাঁ, তো এই যে ক্রুসিবল বা ফর্মা, যেটাই সাজ ভাই বলছেন, তো এইটা উনি কিন্তু পেটেন্ট করাননি। ঠিক আছে, জি। যদিও সেগুলো কার্যত কখনো পেটেন্ট করা হয়নি, কিন্তু পেটেন্ট করা ক্রুসিবল বলে সে বিক্রয় করছে, তার মানে সে কি প্রতারণা করছে, তাই না? মার্কেটে ওয়াই একই নামে তৈরি ক্রুসিবল বাজারজাত করা শুরু করলো, মানে সেও পেটেন্ট প্লাম্বাগো ক্রুসিবল নামে কি দিচ্ছে মার্কেটে, ক্রুসিবল ছেড়ে দিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে যে এটা পেটেন্ট করা নাই। এক্ষেত্রে ওয়াই এর বিরুদ্ধে এক্স এর আইনগত প্রতিকার কি? যেহেতু পেটেন্ট করা নাই, কোনো প্রতিকার পাবে না, ইনজাংশন পাবে না। বুঝতে পেরেছেন? যদি পেটেন্ট করা থাকতো সেক্ষেত্রে এক্স ওয়াই এর বিরুদ্ধে ইনজাংশন চাইতে পারতো, যেন সে একই নামে ক্রুসিবল বাজারে না নিয়ে আসে। বুঝতে পেরেছেন? জি। তাহলে আমরা প্রাসঙ্গিক আইনে যেটা দেখব, 56 ধারার বিধান মতে 11টি ক্ষেত্রে দেওয়ানি আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রত্যাখ্যান বা নাম মঞ্জুর করে থাকেন, যার একটি ক্ষেত্র হলো যদি বিষয়বস্তুতে আইনগত আবেদনকারীর ব্যক্তিগত স্বার্থ না থাকে, যেটাকে কি বলে লুকাস স্ট্যান্ডি, তাই না? জি। লুকাস স্ট্যান্ডি নাই বাদীর, তবে বিজ্ঞ আদালত কেন লুকাস স্ট্যান্ডি নাই? কারণ তার তো নিজেরই পেটেন্ট করা নাই, তাই না? জি, স্যার। তার মানে সে যে কাজ করছে আরেকজন সে কাজ তো করবেই, কারণ পেটেন্ট দিয়ে সেটা কি করা নাই, সুরক্ষিত করা নাই। তাহলে বিজ্ঞ আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা প্রত্যাখ্যান বা নামঞ্জুর করবেন এ ধরনের ক্ষেত্রে। তো এবার আমরা ঘটনায় সিদ্ধান্তে যে বলি, একটু আগে 56 ধারায় যে বিষয়টা পড়লাম, ঠিক আছে, এখান থেকে জি। আমরা দেখব যে সে কখনো যেহেতু পেটেন্ট করেনি, সেহেতু একই নামে তার তৈরি ক্রুসিবল বাজারজাত করা সত্ত্বেও পেটেন্ট না করার থাকার কারণে ওয়াই এর বিরুদ্ধে এক্স এর আইনগত কোনো প্রতিকার নেই। 54 ধারাতেও প্রতিকার পাবে না, কারণ তার তো নিজের কি করা নাই, পেটেন্ট করা নাই। অর্থাৎ এক্ষেত্রে একই নামে ক্রুসিবল বাজারজাত করা সত্ত্বেও ওয়াই এর বিরুদ্ধে এক্স চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনায় কোনো যদি মামলা করে, সে মামলা করার হকদারি সে না, ডিক্রিও পাবে না সেই কারণে। বুঝতে পারলেন? জি, স্যার। এক্স একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে আলোর গমনাগমন ও ব্যবহারের পথে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে বা বাধা সৃষ্টি করে যে ওয়াই যার উপর লিমিটেশন অ্যাক্টের 4th খণ্ডের বিধান অনুসারে অধিকার অর্জন করেছে, মানে কি সুখাধিকার বা ইজমেন্ট রাইট তৈরি হয়েছে, যে আমার বাড়ির এই পাশে দিয়ে আলো বাতাস প্রবেশ করবে, একটা নির্দিষ্ট অংশ ফাঁকা রেখে বাড়ি করতে হবে, তাই না? জি। এবং এত কাছে বাড়ি করা যাবে না যে পুরো আলো ব্লক হয়ে আরেকজনের বাড়ি কি হয়ে যায়, আলো চলাচল বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে এক্স এর বিরুদ্ধে ওয়াই এর আইনগত প্রতিকার কি? 55 ধারা বিধান মতে কি বলা হচ্ছে, যখন একটি বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করার দরকার একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করা হয়, তার মানে ওই ওয়াল বা ভবনের অংশটুকু যদি না ভেঙে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু সে আলো পাচ্ছে না, পাচ্ছে কি? না। এই কারণে আমাদের 55 ধারায় আসতে হবে। 55 ধারায় কি আছে? ম্যান্ডেটরি ইনজাংশন, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, ঠিক আছে, যা আদালতের মাধ্যমে কার্যকরী করার যোগ্য, মানে যার প্রতি একটা বাধ্যবাধকতা আছে সেটা করতে তাকে বাধ্য করার জন্য। ওই ভবন যেটুকু সে নির্মাণ করেছে ততটুকু ভেঙে দিতে হবে, যেন ওয়াইয়ের বাড়িতে আলো চলাচল করে। ঠিক আছে, সেক্ষেত্রে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না আদালত। তাহলে এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত কি করব, আলোচ্য প্রশ্নের ঘটনা ও এছাড়া একটা 55 ধারার বিধান বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যে যেহেতু এক্স একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে আলোর গমনাগমন ও ব্যবহারের পথে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে ওয়াই যার উপর সুখাধিকার অর্জন করেছে, তাই না? অর্থাৎ জি। এক্ষেত্রে উক্ত
আলোর গমনাগমন ও ব্যবহারের পথে ওয়াই এর আইনগত অধিকার রয়েছে, সেহেতু এক্স এর বিরুদ্ধে ওয়াই বাধ্যতামূলক নিষেধাজ্ঞার প্রার্থনায় আনীত মোকদ্দমায় ডিক্রি পাওয়ার মাধ্যমে এক্স এর উক্ত নতুন ভবনটির প্রয়োজনীয় অংশ, পুরো ভবন না, প্রয়োজনীয় অংশ ভেঙে ফেলার ব্যবস্থাকরণের দ্বারা আলোর গমনাগমন ও ব্যবহারের পথে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে পারবেন। ঠিক আছে, সাইফুল ভাই বলেন। না, এখানে স্যার ইসমেন্ট রাইটের ক্ষেত্রে মানে ওই যে বিল্ডিং ভবনের এই যে সময়টা স্যার এখানে একটা ফ্যাক্টর না? আপনাকে প্রশ্ন তো বলেই দিচ্ছে যে অর্জন করেছে, এই সমানটা তো প্রমাণ করার দরকার হচ্ছে না, অর্জন করেছে তার মানে 20 বছর তো সে ভোগ করেছে, সেটা তো বলেই দিচ্ছে। আচ্ছা, জি স্যার। দেখেন প্রশ্নে কি বলছে, লিমিটেশন অ্যাক্টের চতুর্থ খণ্ডের বিধান অনুসারে অধিকার অর্জন করেছে, মানে সুখাধিকার অর্জন করেছে বলেই দিচ্ছে। তার মানে 20 বছরের আর আলোচনার দরকার আছে, যেটা প্রমাণিত হয়ে আছে। মানে আচ্ছা, ঠিক আছে। প্রশ্নে যে তথ্য দিবে তার মানে সেটা মামলায় প্রমাণিত হয়ে আছে, তাই না? জি স্যার। তার মানে আমার যেখানে সুখাধিকার আছে সেখানে তুমি বাড়ি করেছো ভাই, এখন আমি মামলা করে তোমার বাড়ির ওই অংশ ভেঙে ফেলবো, এই তো কাহিনী, তাই না? জি স্যার। ঠিক আছে, বুঝতে পারলেন? জি স্যার। বাস্তব হলে সুখাধিকার প্রমাণ করতে হবে ডেফিনেটলি ওয়াইকে, তাই না? জি স্যার। কিন্তু আদালতে মামলা যদি বাস্তবে হয় তাহলে তখন। রেস্ট্রিক্টকৃত একখানা দলিলের কোনো পক্ষ যদি ওই দলিল বাতিল করতে চায়, তাহলে কোনো সুনির্দিষ্ট আইনের আওতায় তাকে তা করতে হবে। তিনি কি শুধু দলিলটি ভুয়া এবং তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মামলা করতে পারেন? এটা কিন্তু অলরেডি আমরা দেখেছি, পারে না, তাই না? জি। 39 ধারায় দলিল বাতিলের মামলা করতে হবে শুধু ঘোষণামূলক, শুধুমাত্র দলিলটি ভুয়া এবং তার উপর বাধ্যকর নয় মর্মে 42 ধারায় মামলা করতে, তিনি শুধু দলিলটি ভুয়া এবং তাহার উপর বাধ্যকর নয় মর্মে এসআর অ্যাক্টের 42 ধারায় মামলা করতে পারেন। এখানে পারেন না হবে, না করে দেন শেষে, ঠিক আছে? আচ্ছা। এখানে না করে দিবেন। এ বি এর সত্ত্ব অধিকার পূর্বক বি কে একখণ্ড জমি হতে বেদখল করেন। বি সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণামূলক ঘোষণা পাওয়ার জন্য মামলা করেন। আচ্ছা, আবারও পড়ি। এ বি এর সত্ত্ব অস্বীকার করে বি এর একখণ্ড জমি হতে বেদখল করে। আচ্ছা, বি সংক্ষুব্ধ হয়ে সম্পত্তিতে সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করে, 42 ধারায় মামলা করে। ঠিক আছে, শুধু জি। 42 ধারায় মামলা করে, তাহলে মামলার পরিণতি কি হবে? খারিজ হয়ে ডিগ্রি যাবে। পাবে না স্যার? এটা 14 ধারার সেম, তাই না? মানে 14 নম্বর প্রশ্নে। হ্যাঁ, 14 নম্বর প্রশ্ন যা আছে সে উত্তর করলে হবে, মামলায় হেরে যাবে, ডিগ্রি পাবে না। কারণ এখানে তাকে 8 ধারা যুক্ত করতে হতো, শুধু 42 ধারায় মামলা করেছে তাই। একটি সম্পত্তিতে এ এর মালিকানা আছে কিন্তু কোনো দখল নেই, মালিকানা আছে দখল নেই, এ কি সম্পত্তিতে শুধুমাত্র ঘোষণা ডিক্রি পেতে পারে? একই। তার মানে 14 আর 19 কিন্তু একই ধরনের প্রশ্ন, তার 14 নম্বর প্রশ্নের উত্তর দেখলে হবে, তাই না? এক্স 10 শতক সম্পত্তিতে বা জমিতে তার সত্ত্ব ঘোষণার জন্য মামলা করে, তার মানে 42 ধারায় শুধু মামলা করেছে। সে অভিযোগ করে যে এক্স চঞ্চকতা, চঞ্চকতা মানে প্রতারণা, তাই না? চিটিং জি। বা জি ফ্রড স্যার। দ্বারা অলিখিত স্ট্যাম্প কাগজে তার সই নাই, মানে ফাঁকা স্ট্যাম্পে, এবং পরবর্তীতে ওয়াই ওই 10 শতক জমি বাবদ একটি দলিল, বিক্রয় দলিল তৈরি করে এবং তাকে, অর্থাৎ এক্স 10 শতকের মধ্যে 5 শতক হতে বেদখল করে। তাহলে 10 শতকের 5 শতক বেদখল করেছে, এক্স কে কি তার প্রতিকার দেওয়া যেতে পারে যুক্তি সহ আলোচনা করুন। এখানে কি মামলা করেছে বলছে সত্য ঘোষণা, কিন্তু কিছু অংশ তো আংশিক বেদখল আছে, আছে না? জি। তাহলে ততটুকুর জন্য 8 ধারা আসতে হবে না? তাহলে দখল। এটাও 14 ধারা, 14 নম্বর প্রশ্ন উত্তর অনুসারে 8 ধারা আসতে হবে, 842, ওকে। আংশিক জি স্যার। উদ্ধার করতে হলেও আমাকে 8 নিয়ে আসতে হবে। ওই আংশিকের জন্য কি করতে হবে? কোর্ট ফি দিতে হবে। ক, একটি মামলায় তার দাবিকৃত স্ত্রী খ এবং মাতা গ এর বিরুদ্ধে এই মর্মে ঘোষণার প্রার্থনা করে যে খ এর সাথে তার বিবাহ যথাযথভাবে সম্পন্ন হয়েছে, পারিবারিক মামলা হচ্ছে,
কিন্তু এখানে ঘোষণামূলক মামলার বিষয় আসবে। আদালত প্রার্থিত মতে ঘোষণা প্রদান করেন। ঘ খকে তার স্ত্রী দাবি করে দাম্পত্য সম্পর্ক উদ্ধারের জন্য খয়ের বিরুদ্ধে মামলা করে। পূর্ববর্তী মামলায় ক এর অনুকূলে যে ঘোষণামূলক ডিক্রি দেওয়া হয়েছিল তা ঘ এর ওপর বাধ্যকর হবে কি? প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। এই প্রশ্ন পড়তে গিয়ে মাথা গোলাবে অনেকের, মানে প্রশ্নের মধ্যে ঢুকতেই পারবে না কাহিনী। বুঝতে পেরেছেন? জি জি জি, স্যার। তাহলে এই প্রশ্নগুলো ব্রেকডাউন করাটা খুব সতর্কর সাথে ব্রেকডাউন করতে হবে প্রশ্নে, নাহলে এই প্রশ্নকে একটা বিদ ঘুটে শোনাবে। হ্যাঁ, একবার পড়ে বোঝা যাবে না। তাহলে কিভাবে ব্রেকডাউন করব আমরা, আপনাদের শিখাই দিই। একটি মামলায় ক একটি মামলায় তার দাবিকৃত স্ত্রী খ এবং মাতা গ এর বিরুদ্ধে এই মর্মে ঘোষণা প্রার্থনা করে যে খ এর সাথে তার বিবাহ সম্পূর্ণ হয়েছে। তার মানে এই ক হচ্ছে বাদী, উপরে এখানে লিখেন বাদী। ঠিক আছে, আপনার এখানে কি লিখবেন? ক বাদী। ক বাদী লিখবেন ছোট করে। তারপরে তার দাবিকৃত স্ত্রী খ, তাহলে খ আর গ এই দুজন কি বিবাদী, তাই না? তার মানে এখানে স্ত্রী আর স্ত্রীর মা মানে শাশুড়ি তার বিরুদ্ধে মামলা করছে। তার মানে বউ এবং বউয়ের মা অস্বীকার করছে তুমি আমার জামাই না, বা তুমি আমার কন্যার জামাই না। বুঝতে পেরেছেন? এখন জামাই শাশুড়ি এবং বউয়ের বিরুদ্ধে মামলা করে দিছে। কাহিনী বুঝতে পেরেছেন? জি স্যার। আদালত প্রার্থিত মতে ঘোষণা প্রদান করেন। এবার খ মামলায় জিতে গেছে। খ জিতে গেছে এবং বলেছে ঠিক আছে, এই খ হচ্ছে কয়ের স্ত্রী এবং গ হচ্ছে শাশুড়ি। ঠিক আছে, ঠিক। ঘোষণা প্রদান করেন মানে মামলায় ডিক্রি পেয়ে গেল। এবার জি, ঘ ক পেয়েছে ডি। ক ডিক্রি পেয়েছে ওই মামলায় জি ঘোষণামূলক। বাদী। হ্যাঁ, মানে ক বাদী ডিক্রি পেয়েছে, মানে জিতে গেছে। ঠিক আছে, এবার এবার আরেকজন থার্ড পার্সন আসছে, কে তার স্ত্রী দাবি করে। তার মানে বিধি তুমি বলে দাও আমি কার, নাকি একটা জি গান আছে স্যার। না? তাহলে জি খ স্যার। হয়তো হবে খুব সুন্দরী মহিলা, এখানে পাগলে আছে ক আর ঘ। তাহলে ক আচ্ছা। হচ্ছে, এটা এটা হচ্ছে, স্যার ক্রিকেটের নাসিরের মামলা হয়ে যাবে স্যার। হ্যাঁ তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বর, তাই না? দ্বিতীয় বর বা এটা দ্বিতীয় বাদী। স্যার এ প্রথমবারও হতে পারে স্যার, এখনই বলা যাচ্ছে না স্যার। কারণ এখানে তো বলেছে। না চা ঠিক আছে, মানে পরকীয়া হতে পারে স্যার। ও আচ্ছা, যাই হোক না, এখানে মামলার চিন্তাই করছি আমরা। দ্বিতীয় বাদী মানে আরেকজন বর আসছে, জি মানে অ্যানাদার বর, অ্যানাদার গ্রুম, তাই না? জি স্যার। তো খ কে তার স্ত্রী দাবি করে দাম্পত্য সম্পর্ক উদ্ধারের জন্য খয়ের বিরুদ্ধে মামলা করে। এটা কিন্তু পারিবারিক মামলা। দাম্পত্য সম্পর্ক উদ্ধারের মামলা হচ্ছে পারিবারিক মামলা, পারিবারিক। কোর্ট ফি 200 টাকা। আর মামলা করেছে ঘোষণামূলক, কোর্ট ফি 300 টাকা, তাই না? তাহলে এর মামলাটা সিভিল মামলা আর এর মামলা হচ্ছে পারিবারিক মামলা। বুঝতে পেরেছেন? দুইটা মামলা নেচার ভিন্ন। পূর্ববর্তী মামলায় পূর্ববর্তী মামলায় যে ঘোষণামূলক ডিক্রি দেওয়া হয়েছিল তা এর ওপর বাধ্যকর হবে কি? কি মনে হচ্ছে? এখন হবে স্যার। এর বউকে আমার বউ বলে দাবি করছে। তাহলে এটা কি ওভারল্যাপ হচ্ছে কিনা? কারণ একই মহিলা দুইজনে তার সংসার করতে পারে না। তাহলে ওভারল্যাপ হচ্ছে, তাহলে বাধ্যকর হবে কিনা আমরা এবার দেখি উত্তরটা কি করে করব। ইন্টারেস্টিং প্রশ্ন। ঠিক আছে, ঠিক। তাহলে যেগুলো আঁকা কি করলাম সেগুলোকে মিলে ফেলে। আঁকাআঁকি করলে সেটা স্ক্রিনে থেকে যাচ্ছে, হ্যাঁ, লেখার পড়ে যাচ্ছে না। এই কারণে দেখতে খারাপ লাগবে না, তাই না? আপনাদের কি মনে হচ্ছে? এটা বাধ্যকর হবে স্যার, প্রথমে যে ঘোষণা পাইছে স্যার। স্যার বাধ্যকর এখানে হলে স্যার বাধ্য ঘ তো পূর্বের কোনো মামলার পক্ষ নয় স্যার। দেখেন, এবার কি মামলা? 42 ধারা মামলা। তো 42 ধারার যে ঘোষণামূলক ডিক্রি সেটা বাধ্যকর কি বাধ্যকর নয় সেটা কোন ধারায় পাবো? 43 ধারায়, তাই না? ঠিক। 43 ধারা বিধান মতে ঘোষণামূলক ডিক্রি যাদের উপর বাধ্যকর শুধুমাত্র মোকদ্দমার পক্ষগণ। প্রথম মামলায় কি পক্ষ ছিল? না স্যার। তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তিগণ। এখন এটা যদি স্ত্রী
দাবি করছে, তাহলে এদের যদি সন্তান হয় তাদের উপর বাধ্যকর হবে। কারণ সন্তান হলে পিতার সম্পত্তির ওয়ারিশ হবে কিনা বা সন্তান বৈধ কিনা, এটার ম্যাটার্স গুলো দাবিরত ব্যক্তি হিসেবে সন্তানদের উপর বাধ্যকর হবে। বুঝতে পেরেছেন? জি কোনো পক্ষ জিম্মাদার হলে বেঁচে থাকলে যাদের জন্য জিম্মাদার হতো তাদের জন্য প্রদত্ত ঘোষণা অবশ্য পালনীয়। তাহলে কি বাধ্যকর হবে না ঘয়ের জন্য? তাহলে কমন সেন্সে মনে হচ্ছে বাধ্যকর হবে, ওভারল্যাপিং আছে, কিন্তু আসলে বাধ্যকর হবে না। তার মানে ঘয়ের মামলাও চলবে। ঘ যদি প্রমাণ করতে পারে যে খ তার স্ত্রী, তাহলে কয়ের মামলার যে ডিক্রি, এই ডিক্রি বাতিল হয়ে যাবে অটোমেটিক। বুঝতে পেরেছেন? মানে যে মামলা অলরেডি ক্রিকেটার নাসিরের চলছে আর কি। ওই রকমই। আমি এটাই বলছিলাম স্যার, ক্রিকেটার নাসিরের মামলা প্রথমে। ইন্টারেস্টিং কিনা? তার মানে জি ওইটা স্যার। আলাদা মামলা, এইটা আলাদা মামলা, দুইটা একই নেচারের মামলা হলে আপনার ওভারল্যাপিং হতো, কিন্তু ভিন্ন নেচারের মামলা তো সে ঘোষণা পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আদালত তো ঘ সম্পর্কে জানতো না, আর ওই মামলায় ঘকে তো আর বিবাদী করেনি। এই যে এখানে গ এর কথা বলেছে, হ্যাঁ, খ জি আর জি গ, তো এখানে খ গ এর সাথে যদি ঘকে যুক্ত করে দেয়, অথবা খ আর ঘ যদি বিবাদী হতো, সেক্ষেত্রে ঘ এর স্যার, বক্তব্য পেশ করার সুযোগ ছিল যে খ তার স্ত্রী কি না। কিন্তু সে তো আগের মামলায় কন্টেস্ট করতে পারেনি, আত্মপক্ষ সমর্থন করতে পারেনি। সে যে তার স্ত্রী, সেই কাবিননামাটা তো দেওয়ার সুযোগ পায়নি আগের মামলায়। যদি তাদের মধ্যে খ এবং ঘ এর যদি কাবিননামা থাকতো, তাহলে নিশ্চয়ই প্রথম মামলাতে কাবিননামাটা দিয়ে দিলেই ডিক্রি পেত না ক। ঠিক বললাম? জি জি স্যার। স্যার। যেটা করছে মানে ওই যে নাসিরের ওয়াইফের ফার্স্ট হাজবেন্ড, তাই না? জি জি। ইন্টারেস্টিং কিন্তু। এটা কিন্তু আমি যেভাবে ব্রেকডাউন করলাম, এভাবে ব্রেকডাউন না করলে কিন্তু বুঝতে পারবেন না কে কি করছে, হ্যাঁ, সেটাই স্যার। প্রথম মামলার বাদীকে বিবাদীকে। কাহিনীটা বোঝার চেষ্টা করতে হবে এবং দাগ দিয়ে বুঝতে হবে, না হলে কিন্তু আপনি মাথায় ঢুকবে না এই ধরনের ঘটনা। কারণ এটা এটা তো একটু এটা আনইউজুয়াল। এটা তো স্যার সবচেয়ে টান জিনিসটা হচ্ছে এটা ওই গটা ওর মামলার পক্ষভুক্ত ছিল না। এটা এটাই। একটা স্যার এখানে এটা আপনাকে ধরতে পারতে হবে 43, অনেকে 42 নিয়ে উত্তর করার চেষ্টা করবে। তো 42 দিয়ে উত্তর হবে না, তো বাধ্যকর কিনা এটা তো 43-এ আছে, তাই না? জি স্যার। তা করিমের দখল এক খণ্ড প্রত্যেক জমি ছিল, সে তার প্রতিবেশী দ্বারা বেদখল হয়েছে, ওই যে 14 ধারা 69 করব একই, পড়ে নেবেন। আবার পরেশের দখল এক খণ্ড জমি ছিল, প্রতিবেশী দ্বারা হয়েছে, এটাও 14 নং। ঠিক আছে, সম্ভবত প্রশ্ন রিপিট হয়েছে হয়তোবা। রহমত আলী 80 বছর বয়সে পুত্র শারফত, দুই কন্যা আমেনা ও রহিম। এটা রহিমা হবে হয়তোবা, কারণ রহিম তো আর কন্যার নাম হয় না, তাই না? জি স্যার, ওটা রহিমা করে দেন, আকার দিয়ে দেন। সিলেট শহরে একটি মাত্র সম্পত্তি অর্থাৎ একটি বাড়ি রেখে যান। তাহলে ওই ব্যক্তি পুত্র, দুই কন্যা, এই তিনজনের নামে, তিনটা সন্তানের নামে একটা বাড়ি রেখে গেল, ওয়ারিশ সূত্রে তারা পাওয়ার অধিকারী, তাই না? শরাফত একটি দানপত্র দলিল অনুযায়ী বাড়িটির মালিকানা দাবি করে। শরাফত কি? শরাফত তাদের হয়তোবা ওই যে দুই কন্যাকে কি, ভাই মানে তার ভাই দুই ভাই ভাই দুই বোনকে কি করবে, বঞ্চিত করার জন্য একটা বঞ্চিত দলিল বের করছে যে আমার বাপ তো আমাকে লিখে দিয়েছে, তোমরা হটো, তাই না? মানে জি বাড়ির ভাগ দিবে না দুই বোনকে। তাহলে হ্যাঁ, দুই বোন আপনাকে জানাই যে এবার দুই বোন আপনার কাছে কাঁদতে কাঁদতে আসছে, স্যার আমাদের সম্পত্তি তো নিয়ে নিচ্ছে ভাই, বেঈমান ভাই, বাঁচান। তো দলিলটি বাংলাদেশের প্রতারণামূলক। তাদের পিতা যখন অসুস্থ অবস্থায় ছিলেন তখন তার আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে, এটা কি কে বলছে? দুই বোন বলছে আপনাকে এসে, আপনি অ্যাডভোকেট। স্যার। শরাফতের বন্ধুকে পরামর্শ দিন তাদের আইনগত কি প্রতিকার আছে, সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক আলোচনা করুন। তাহলে এখানে 42 ধারায় উক্ত দানপত্র দলিলটি বন্ধুয়ের উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণা করতে হবে, কারণ দলিলে যেহেতু দুই বোনের নাম নয়, তাহলে বাধ্যকর নয় মর্মে যদি ঘোষণা করা হয়, সেক্ষেত্রে ওই দলিলটা তাদের উপর অকার্যকর হবে এবং তারা ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হবে। বোঝা গেল? জি বোঝা স্যার। গেল? জি। তানিয়া আপু কি ক্লাসে আছেন? হ্যাঁ, তানিয়া আপু লাইনে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা দানপত্র দলিলে কথা বলা হচ্ছে। এখানে শরাফত বলছে রহমত আলী মানে বাবা আমাকে লিখে দিয়েছে, এই দানপত্র দলিলে কার সই আছে? বাবার সই আছে, বোন দুইজনের কি সই আছে?
না স্যার, বন্ধুর জন্য তো সই নেই। বোন দুইজনের যেহেতু সই নাই, সেহেতু এখানে 39 ধারায় ওই দলিল বাতিলের মামলা করার দরকার নাই বোন দুইজনের। তার মানে ওই নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর দরকার নাই, জাস্ট বাধ্যকর নয় বললেই হলো। মানে ওই বোনের মোষ যেন আমার বাড়িতে না আসে, মশা যেন মশার ভিতরে না ঢোকে, সেই ব্যবস্থা করলেই হবে। মানে 42 ধারা আপনার সুরক্ষা। আমি কি জি স্যার। বোঝাতে পারলাম সাইফুল ভাই? জি স্যার। জি এখানে স্যার। দলিল বাতিলের মামলা করাও 39 দ্বারা যায়। করলে তো স্যার ওটা অনেক বেশি। বলেন। না, 39 দ্বারা করলে স্যার অনেক কিছু প্রমাণের বিষয় আসবে স্যার। আমি কেন ওই এই ধরনের হাজারো দলিল বের করতে পারে মানুষ, আমি প্রতিটা দলিল বাতিল করতে যাব? মামলা করতে করতে আমার টাকা খরচ হবে না? আমার কথা জি বুঝতে স্যার। পারেননি? আমার একটা কন্যা সন্তান আছে, আমি যদি তাকে ঠিকভাবে মানুষ করি, তাহলে আমাকে কি তাকে খুব একটা পাহারা দিয়ে রাখতে হবে যে কোন ছেলের সাথে সে সম্পর্ক তৈরি করবে? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে তার সাথে সম্পর্ক করার জন্য হাজারো ছেলে তৈরি হতে পারে, তাই না? তো আমি কি হাজারো ছেলেকে পাহারা দিয়ে রাখবো, না আমার মেয়েকে পাহারা দিয়ে রাখবো? এটার অর্থ আমার জি সম্পত্তিকে আমাকে সুরক্ষিত করতে হবে, জি যেন স্যার। যেন অন্যরা সেই সম্পত্তিতে ঝামেলা করতে না পারে। এটা হচ্ছে ফ্যাক্ট। এখন এই দলিল, যদি দলিলে কন্যাদ্বয়েরও যদি স্বাক্ষর থাকতো, তখন কিন্তু দলিল বাতিলের মামলা করতে হতো। আমি কি বোঝাতে পারছি? জি স্যার, তবে স্যার জি স্যার স্যার। এখানে স্যার এখানে কি আদালত ওই দুই বোনকে কি বলতে পারে যে ওই দলিলটা যে প্রতারণামূলক সৃজন তার প্রমাণ কি, এরকম কিছু কি বলবে স্যার? না ঘোষণামূলক ডিগ্রি দিয়ে দেবে স্যার এক্ষেত্রে? এখানে ঘোষণামূলক ডিক্রি তো দিয়ে দিবে, আমি তো বলছি। কেন ঘোষণামূলক ডিক্রি দিবে? দলিল তার উপরে বাধ্যকর না। এ, মামলা কে করছে? আমিনা এবং রহিমা, তাই না? কি মামলা করছে? জি বাদে। যে এই সম্পত্তির মালিক আমি। তাহলে বাদীর দাবি কি, বাদীর প্লিডিং কি? এই সম্পত্তির মালিক আমি, তাহলে বাদীর ডকুমেন্ট কি বা ডকুমেন্টারি এভিডেন্স কি? বাদী দিবে রহমত আলীর সম্পত্তি কি হিসাবে পেয়েছিল। মনে করে রহমত আলীর আরেস্ট ওয়ারিশ। রেকর্ডে রহমত আলীর নাম আছে, অনেক তাহলে সম্পত্তি। আরেস্ট রেকর্ড দিয়ে আচ্ছা দিবে স্যার, এবং ওয়ারিশন সনদ দিবে, দ্যাটস অল। আমেনার কাজ শেষ। ঠিক আছে স্যার এখন এখানে। বিবাদী, আমাকে শেষ করতে দেন। এখন বিবাদী শরফত নিয়ে আসবে তার দলিল। তা দলিল দাবি করে বলবে এটা আমাকে কে লিখে দিয়েছে? আমার বাবা লিখে দিয়েছে। বা- তাহলে দলিলটা প্রমাণ করার দায়িত্ব কি আমেনা না রহিমের, রহিমার না শরাফতের? শরাফ হতে স্যার। সাক্ষ্য সরাফত আইন, স্যার, শরাফতের। এটাই বলতে সাক্ষ্য চাচ্ছিলাম। আইন কি বলে? এটাই বলতে চাচ্ছিলাম স্যার। সাক্ষ্য আইন কি যে বলে? দাবি কর যে দাবি এই করবে তাকে প্রমাণ দাবি করতে করবো হবে। স্যার তাই ওই স্যার। যে সরাফতের যা তখন দাবি দায়িত্ব। করবে তাকে তা প্রমাণ করতে হবে। আমিনা রহিমা দাবি করবে যে এই ওয়ারিশন সনদ সঠিক। শরফত যদি ওয়ারিশন সনদকে চ্যালেঞ্জ না করে, শরফত যদি বলে এই আমিনা রহিমা আমার আপন বোন নয়, এই কথা বলে বলে, তাহলে কি করতে হবে? ওয়ারিশন তো সনদটাকে তাকে প্রমাণ করতে হবে, ওয়ারিশ তাই না? সনদ। জি স্যার। কিন্তু যদি শরফত ওয়ারিশন সনদ মেনে নেয়, তাহলে তো শরফত বলবে যে এই সম্পত্তি দেখেন লিখে দিয়ে গেছে। তাহলে শরফতকে আলাদা মামলা করতে হবে। এই মামলায় শরফত তার ওই যে দলিল স্ট্যান্ড করার সুযোগ খুব একটা পাবে না। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার, ক্লিয়ার স্যার। তাহলে শরাফতকে আলাদা ঘোষণামূলক মামলা করতে হবে, করে বলতে হবে যে এই এই দলিল সঠিক। তখন আমেনেরা ওই দলিল এর বিরুদ্ধে প্রমাণ দিবে। তার মানে সাক্ষ্য আইনকে নলেজে রাখতে হবে ভাই। এবার আশা করি ওই যে 12 এবং 13 নম্বর প্রশ্ন নিয়ে যে ঝামেলা হচ্ছিল বারবার, 39 না 42, আনুষঙ্গিক প্রতিকার, এই জিনিসগুলো আরো ক্লিয়ার হলো। সাক্ষ্য আইনকে মাথায় রাখলেই হবে। আমি যে দাবি করছি আমাকে তা প্রমাণ করতে হবে, অন্য যে দাবি করছে সেটা প্রমাণের দায়ভার আমার না। ক্লিয়ার? জি স্যার, জি। ক্লাসটা এই জায়গায় এসে ইন্টারেস্টিং হলো আরো, তাই না? জি স্যার, মানে আরো কি কি মানে আছে কিছু কনফিউজড দূর হলো স্যার। ক্লিয়ার হলো। এই কারণে অনেকগুলো প্রবলেমেটিক প্রশ্ন দেওয়ার কারণে স্বচ্ছতা চলে আসছে। ঠিক আছে? মানে এই আইনকে চিরুনি অভিযানের মতন করা, মানে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনাই কম, এত প্রশ্ন করেছি। আর একসাথে একসাথে পড়তে গেলে সুবিধা হইতেছে, আলাদা আলাদা পড়তে গেলে কষ্ট হতো অনেক। হ্যাঁ, হ্যাঁ। আপনার মক্কেলের প্রতিবেশী আপনার মক্কেলের বাড়ির পূর্ব পাশে রাজুকের নিয়ম মাফিক প্রয়োজনীয় জায়গা না ছাড়িয়া প্রাচীর নির্মাণ করে এবং দেওয়াল উঁচু করে আপনার মক্কেলের বাড়িতে আলো বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করে। আপনার মক্কেল দেওয়ানি আদালত হইতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় কি প্রতিকার পাবে? 55 ধারা ম্যান্ডেটরি ইনজাংশন, অলরেডি একটা দেখলাম না আমরা?
জি 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 স্যার। স্যার। এখন প্রশ্ন করতে পারেন তার কি ইজমেন্ট আছে? ইজমেন্ট থাক আর না থাক, ইজমেন্ট থাক আর না থাক, ইজমেন্ট দাবি করা যাবে এখানে। কি কারণে? কারণ হঠাৎ এক জায়গায় বাড়ি হচ্ছে, হঠাৎ এক জায়গায় বাড়ি হচ্ছে, সেই জায়গায় ইজমেন্ট আমি দাবি করতে পারি, ইজমেন্ট না থাকলেও সমস্যা নাই। কারণ রাজুকের একটা বিল্ডিং কোড আছে না, একটা আবাসিক এলাকায় বিল্ডিং তৈরি করতে হলে আপনাকে প্রয়োজনীয় আইন মানতে হবে না? তাহলে আপনি জি জি স্যার। 55 ধারার সাথে জি রাজুকের ওই বিল্ডিং কোডের যে বিধান সেটা আপনাকে যুক্ত করে দিতে হবে মামলায়, তাহলে হয়ে গেল। বুঝেননি? না, আবার এখানে আরেকটা বিষয় আছে স্যার, আমার মক্কেলের বাড়িতে আলো প্রবেশ আসছে না, তার মানে আমার মক্কেলের বাড়িটা তো আর একদিনে হয়নি, অনেকদিন বাস করছে মক্কেল, মক্কেলের না, বাড়ি আছে। মনে করেন মেনে নিলাম যে অনেক দিন না, 2 মাস আগে বাড়ি কমপ্লিট হয়েছে, নতুন বাড়ি, দুইজনের আচ্ছা বাড়ি আচ্ছা নতুন, তাও আচ্ছা। রাজুকের বিল্ডিং করতে তাকে মানতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি জি, মানতে হবে বলে সরকারকে যা 55 ধারা আসবে। বুঝতে পারলাম? ঠিক আছে। জি স্যার। এক্স ওয়াই এর সাথে চুক্তি করেন যে এক্স 12 মাস থিয়েটারে গান করবেন, ঠিক আছে, এবং জি এক্স উক্ত সময়ে অন্য কোথাও গান করবেন না। তাহলে চুক্তি করলো। জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশের একটা খুব ফেমাস প্রযোজনা প্রতিষ্ঠান। নাম করা। মাহিয়া মাহি আছে না আমাদের সিনেমার নায়িকা, জি স্যার। এমপি জি পদপ্রার্থীও ছিলেন এক সময় আমাদের এলাকার রাজশাহীর। তো মাহিয়া মাহি জাজ মাল্টিমিডিয়ার সাথে চুক্তি করে কি 5 বছর ওনার সাথে কাজ করতে হবে এতটা সিনেমায়, এই ধরনের একটা কন্ট্রাক্ট। বুঝতে পেরেছেন? এই সময় অন্য কোনো আচ্ছা। জায়গায় কাজ করতে পারবে না। তো যখন একটা স্ট্রাগল করছে একটা স্টার, মানে শুরুর দিকে সে অল্প টাকাতে কি, প্রথম সিনেমা সে যে টাকা নিবে 1 লক্ষ টাকাতে সে সাইন করে ফেললো যে 1 লক্ষ টাকায় সে 2 মাস কাজ করবে। তো একজন নতুন মেয়ের জন্য এটা কি, সেই স্টার না, সবেমাত্র সে কি সিনেমা জগতে আসছে, 1 লক্ষ টাকা তার কাছে এনাফ হতে পারে প্রথম অনেক। দিকে। কিন্তু সে যখন স্টার হয়ে গেল, একটা জাস্ট কি করছে, বিজ্ঞাপনের মডেল হওয়ার জন্য সে 2 লাখ টাকা পেয়ে যাচ্ছে, তখন দ্বিতীয় সিনেমাতে সে আর 1 লাখ টাকায় কাজ করবে? না না, সেটাই। কিন্তু তার সাথে কন্ট্রাক্ট হয়ে আছে যে তোমাকে 5টা সিনেমা 5 বছরে করতে হবে, তুমি 5 লক্ষ টাকা পাবে। ঝামেলা সৃষ্টি হবে কিনা বাস্তবে? জি জি হবে স্যার। স্যার। তো এরকম হলে কি হবে? তাহলে এক্স ওই ধরনের চুক্তি না করাই ঠিক, তাই না? এক্স জি চুক্তিটি পালন করতে অনীহা প্রকাশ করেন। চুক্তিটি বলবৎযোগ্য কি? এখন না স্যার, দুর্ভাগ্য না। এখানে 12 মাস কাজ করতে চাইলাম, এখন আমি পরে আর করতে চাচ্ছি না, এই যে মাহিয়া মাহির মতন আমি আর 5 বছর করবো না, এরকম ঝামেলা হয়েছিল জাস্ট মাল্টিমিডিয়ার সাথে, বাস্তবেই হয়েছিল এবং মামলাও হয়েছিল। তো এখন কি করতে হবে? আমার কাছে যেন সে গান না গাইতে, না গান গাই, অন্য কারো কাছে যেন গান গাইতে না পারে। কারণ আমি গান গাইতে বাধ্য করলে আদালতে দাঁড়িয়ে বলবে যে আমার গলার সমস্যা হয়েছে, ঠিক আছে আমি গান গাইতে পারছি না, ঠিক আছে আমি অসুস্থ। তার মানে এটা হচ্ছে ব্যক্তিগত যোগ্যতার বিষয়। ব্যক্তিগত যোগ্যতা নিয়ে কি করা যাবে না, বাধ্যবাধকতা করা যাবে না। আদালত তাকে বাধ্য করতে পারবে না। একজন একজন মেয়ে আদালতে এসে মামলা করছে তার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে যে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়েছিল, তো আমার সাথে দীর্ঘদিন প্রেম করেছে। আদালত জিজ্ঞাসা করবে শারীরিক সম্পর্ক হয়েছে, রেপ করেছে কি আপনাকে? বলবে না, আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, আমাদের খুব পবিত্র প্রেম। তো এই পবিত্র আচ্ছা। প্রেম হয়েছে, কিন্তু এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না। আদালত কি ওই ছেলেকে বিয়ে করতে বাধ্য করতে পারবে? না না স্যার, না, না না স্যার। ব্যক্তিগত যোগ্যতা তো। বাধ্য করতে পারবে না। ইভেন যদি রেপও হয়, শারীরিক সম্পর্কও হয়, তাও বিয়ে করতে বাধ্য করতে পারবে না, কারণ বিয়ে করাটা তার ব্যক্তিগত ইচ্ছা বা ব্যক্তিগত। সংকল্পের উপর নির্ভর, তাই না? কিন্তু জি রেপ করার জন্য তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে, কিন্তু বিয়ে করতে হবে এই বাধ্য করতে পারবে না। এই রায় দেওয়া যাবে না যে বিয়ে করতেই হবে। বুঝতে পারলাম বিষয়টা? তার মানে আমার মনের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, যেটা মানসিক এবং শৈল্পিক কোনো বিষয়ের উপর কাজ করে। এখানে চলে আসবে 57 ধারা, তাই না? ওই যে ভিলেনেরা, বা একটা সিনেমার যখন নায়িকা একটা, নায়ক দুইটা হয়, যে তুমি আমার না হলে কারো হতে দিব না, তাই না? জি জি। 57 ধারা তাই। যেহেতু গান করার বিষয়টি ব্যক্তিগত যোগ্যতা ইচ্ছার উপর নির্ভর করে, সেহেতু চুক্তিটি বলবৎ যোগ্য নয়। মানে আমার এখানে গান গাইতেই হবে 12 মাস, এটা বাধ্য করা যাবে না। ইনজাংশন দিয়ে বাধ্য করা যাবে না, ম্যান্ডেটরি ইনজাংশন দেওয়া যাবে না। তবে 12 ধারায় চুক্তি প্রবল করা যাবে না। এছাড়া একটা 57 ধারায় নেতিবাচক চুক্তি পালনে এক্স কে বাধ্য করা যাবে, যেন এক্স উক্ত 12 মাস ওয়াই এর থিয়েটারে গান না করলেও, ও দিতে হবে, অন্য করলেও জায়গায় অন্য কোনো থিয়েটারে গান করা হতে বিরত কাজ থাকে। করতে পারে।
মানে আমার এখানে গান না গাইলে আপনি অন্য কোথাও গান গাইতে পারবেন না, তখন বাধ্য হয়ে যেন আমার কাছে আসে, তাই না? জি, অথবা 12 মাসে বসে থাকবে। কথা হচ্ছে যে আমার এখানে গান না গেলে অসুবিধা নেই, কিন্তু বাইরে কিন্তু পারফরমেন্স করতে পারবে না, সেটা পারবে না। বাইরের পারফরমেন্স স্টপ করে দিতে, ওটা স্টপ করে যাবে। হ্যাঁ, মানে সে আদালতে দাঁড়িয়ে বলবে তো যে আমার গলার সমস্যা। তা আপনার যেহেতু গলার সমস্যা, ঠিক আছে, আপনি রেস্ট নেন, অন্য কোথাও আপনার গান গাওয়ার দরকার নাই। এই 12 মাস, 12 মাস আপনি চিকিৎসা করেন এবং রেস্ট নেন। বোঝেন না বিষয়টা? এটা হবে যৌক্তিক। স্থানীয় সরকারের প্রকৌশল বিভাগ, স্থানীয় সরকার বলতে কি বোঝায়? যদি সেটা সিটি কর্পোরেশনের বাইরে হয়, পৌরসভা হতে পারে, তাহলে এনসিআরডি। হতে পারে ইউপি, ইউনিয়ন পরিষদ হতে পারে। তাহলে ইউনিয়ন পরিষদ একটা কি? স্থানীয় সরকার। তারপরে পৌরসভা একটা স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন একটা স্থানীয় সরকার, তাই না? জি, তাহলে স্থানীয় সরকার যে বিভাগ, প্রকৌশল বিভাগ, এটা সরকারি প্রতিষ্ঠান না বেসরকারি প্রতিষ্ঠান বলেন? সরকারি। সরকারি সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান। তাহলে এখানে কি কোথাও লেখা আছে যে সরকারি প্রতিষ্ঠান? তো এখানে স্থানীয় সরকারের কথা লেখা আছে। আচ্ছা, এখানে সরকারের কথাটা যদি না লিখে এমন একটা প্রতিষ্ঠানের কথা বলে যেখানে সরকার শব্দ নাই কিন্তু এটা সরকারি প্রতিষ্ঠান, তখন কিন্তু বুঝে নিতে হবে। এটা মনে রাখবেন যে সরকারি প্রতিষ্ঠান। সৌন্দর্য বর্ধনের জন্য কে এর বাড়ির সামনের সরকারি রাস্তার পাশে ফুল বাগান করার উদ্যোগ নাই? তাহলে বাড়ির সামনে যদি ফুল বাগান করে, তাহলে বাড়িটা একটু কিছুটা ব্লক হয়ে যাবে না? জি স্যার। এতে কে তার বাড়ির সামনে পূর্বোক্ত রাস্তাটি সংকুচিত হয়ে যেতে পারে? রাস্তা সংকুচিত হয়ে যেতে পারে কিন্তু একেবারে কি হচ্ছে না, ব্লক হচ্ছে না, সামান্য ব্লক হচ্ছে, আংশিক। রাস্তা মোটা ছিল, একটু চিকন হয়েছে, এই আর কি। কে উক্তরূপ সৌন্দর্য বর্ধনের কাজ স্থগিতের জন্য নিষেধাজ্ঞার প্রার্থনায় মোকদ্দমা দায়ের করতে চান? কে নিষেধাজ্ঞা পেতে পারে কি? সংশ্লিষ্ট পারে না স্যার, কারণের আলোকে উত্তর দিন। পারবে না কেন? 56 ঘ সরকারের সরকারি বিরুদ্ধে। সরকারি বা সরকারি কাজ ব্যক্তি স্যার। সরকারের কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপের জন্য নিষেধাজ্ঞা প্রার্থনা মঞ্জুর করা যায় না। বুঝতে পেরেছেন? মানে এটা জি, তো বড় ধরনের কি হয়ে যাবে, সরকারের সাথে পাঙ্গা নেওয়া হয়ে যাবে, তাই না? এটা করা যাবে? করা যাবে না। এবং আইনেও নিষেধ করছে যে 56 ঘতে বলা আছে যে নামঞ্জুর হবে এক্ষেত্রে, সরকারের বিরুদ্ধে আপনি নিষেধাজ্ঞা পাবেন না। এবং বিদেশি সরকারেরও কোনো কিছু করতে চাইলে, যেখানে সরকার আপনাকে বলছে, সরকারের বিরুদ্ধে মামলা করলে সরকার ক্ষেপে যায় আপনার পুরো বাড়ি একেবারে করে নিতে পারে, পারে না? জি পারে তো স্যার। সুতরাং আলোচ্য ঘটনায় সরকারি প্রতিষ্ঠান স্থানীয়, এখানে সরকারি প্রতিষ্ঠান কথাটা আমি যুক্ত করে দিয়েছি কি করার জন্য? রেলিভেন্ট করার জন্য উত্তরটা। স্থানীয় সরকারের প্রকৌশল বিভাগের কাজে হস্তক্ষেপের জন্য কে নিষেধাজ্ঞা পেতে পারেন না। আমি জাস্ট এটা হ্যাজ টু ওয়েতে টু দা পয়েন্ট লিখেছি, আপনারা প্রয়োজনে এটা প্রপার ওয়ে বা অন্য ওয়েতে লিখবেন। ঘটনা, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক আইন, সিদ্ধান্ত, ঠিক আছে, যেভাবে আপনার খুশি। বাংলাদেশ বার কাউন্সিলের হল রুমে স্থাপনের জন্য জয়নাল আবেদিনের বা জয়নুল আবেদিনের, যেটাই বলি না কেন, একটি চিত্রকর্ম ক্রয়ের জন্য গুলশান মার্কেটে লাইজু আর্ট সেন্টারে 5 লক্ষ টাকা অগ্রিম প্রদান করে। আচ্ছা, তাদের তাহলে কি একটা সংগ্রহশালা আছে। চিত্রকর্মটি 2রা জুন 2025 তারিখে সরবরাহের কথা ছিল। আচ্ছা, অন্য কেউ, আচ্ছা এটা হচ্ছে প্রথম চুক্তি, বার কাউন্সিলের সাথে চুক্তি হচ্ছে। অন্য কেউ অধিক মূল্য প্রদান করতে চাওয়ায় তারা বার কাউন্সিলকে চিত্রকর্মটি সরবরাহ অস্বীকার করে। তারা আরেকজন বলছে তোমাকে আমি 7 লক্ষ টাকা দিচ্ছি, বার কাউন্সিলে না দিয়ে আমাকে দাও, তাই না? জি, এবং অগ্রিমকৃত টাকা ফেরত দিতে চায়। বার কাউন্সিলকে বলছে যে আপনার টাকা আপনি নিয়ে নেন, এখন আপনাকে আর দিব না, আমি আরো ভালো পার্টি পেয়েছি, তাই না? বার কাউন্সিলকে পরামর্শ দেন। বার কাউন্সিল আপনার কাছে আসছে পরামর্শ নিতে, আপনি আইনজীবী, বার কাউন্সিলকে পরামর্শ দিতে হবে। এখানে বার কাউন্সিল বলতে যে কোনো একটা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে, ঠিক আছে, একটা ব্যক্তিও হতে পারে এখানে। বার কাউন্সিল কি একটা কি, বার কাউন্সিলের বিরুদ্ধে বা বার কাউন্সিলের পক্ষে মামলা করা যায় না? তাহলে বার কাউন্সিল কি একটা আর্টিফিশিয়াল বডি বা পার্সন, তাই না? জি, আমরা ন্যাচারাল পার্সন, আমরা মামলা করতে পারি। একটা প্রতিষ্ঠান কি আর্টিফিশিয়াল বডি বা কর্পোরেট বডি, ইনকর্পোরেশন, তারও কি মামলা করা বা তার বিরুদ্ধে মামলা করার কি সুযোগ আছে? চিত্রকর্ম পাওয়ার চুক্তি কার্যকর করতে পারে কিনা? চুক্তিটি যদি আসবাবপত্র ক্রয়ের জন্য হতো, আপনার পরামর্শ কি পৃথক হতে পারতো?
তার মানে একের মধ্যে দুই করা হয়েছে। এখানে দেখেন কি করা হয়েছে। এখানে একটা বললো, আরেকটা বলছে কি, চুক্তিটি যদি আসবাবপত্র ক্রয়ের জন্য হতো আপনার পরামর্শ কি পৃথক হতে পারতো। প্রথমে যেটা বলা হচ্ছে চিত্রকর্ম নিয়ে একটা কথা, আর এটা যদি বার কাউন্সিল হলরুমের আসবাবপত্র বা ফার্নিচার ক্রয়ের জন্য চুক্তি করে থাকতো তাহলে কি হতো, বুঝতে পেরেছেন। জি তাহলে প্রথমে যেটা জৈনুল আবেদিনের এই চুক্তিটা কি অবশ্যই কি বাস্তবায়ন করা যাবে। তার মানে অন্য প্রথমে বার কাউন্সিলের সাথে চুক্তি করেছে, 12 ধারায় যদি বার কাউন্সিল মামলা করে ওই লাইজু আর্ট সেন্টারকে, তাহলে ওই জয়নুল আবেদিনের ছবি 5 লক্ষ টাকায় বার কাউন্সিলই পাবে। প্রথম উত্তর শেষ, ঠিক আছে। জি জি স্যার। এবার দ্বিতীয় উত্তর হচ্ছে যদি আসবাবপত্র নিয়েও পৃথক একটা চুক্তি থাকে ওই লাইজু সেন্টারের সাথে, তো আসবাবপত্র যদি বলে যে আপনাদের আসবাবপত্র আমরা দিব না, তাহলে আসবাবপত্রের জন্য জোর করা যাবে না। সেই ক্ষেত্রে ওই ক্ষতিপূরণটা পাবে, কারণ আসবাবপত্র কোনো বিশেষ কোনো কিছু না বা রেয়ার কোনো কিছু না। লাইজু সেন্টার দিল না, অন্য কোনো জায়গা থেকে আপনি আসবাবপত্র ক্রয় করে নেন, আপনার যে টাকা অ্যাডভান্স নিয়েছিল সেটা নেন এবং সাথে কিছু ক্ষতিপূরণ আপনি পেতে পারেন। বোঝা গেল। ওই যে গম ক্রয়, তারপরে ধান ক্রয়, চাল ক্রয়, এই ধরনের চুক্তি বলবৎযোগ্য নয়, কারণ সেটা কি স্থাবর সম্পত্তি না, প্লাস বিশেষ কোনো কিছু না। বোঝা গেল। অ্যাভেলেবল। এই হচ্ছে উত্তর। তাহলে এখানে দেখেন 12 খতে এ কথাই বলা হয়েছে যে যেহেতু জয়নুল আবেদিনের ছবি অত্যন্ত দুষ্প্রাপ্য, তাই আর্ট সেন্টারকে কি বাধ্য করা যাবে। ঠিক আছে, এই কথাটাই আমি অলরেডি বলে দিলাম। এবং 21-এর কতে আর্থিক ক্ষতিপূরণের দ্বারা প্রতিকারযোগ্য চুক্তি কার্যকরযোগ্য নয়। তার মানে আপনি যদি টাকা দেয় অন্য কারো কাছ থেকে কি করতে পারবেন, আসবাবপত্র ক্রয় করতে পারবেন, তাই না। তাই লাইজু জি সেন্টারকে আসবাবপত্র দিতে বাধ্য করা যাবে না, কারণ আসবাবপত্র ক্রয় সংক্রান্ত চুক্তি কার্যকর যোগ্য করা যায় না, তবে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করা যায়। পারফেক্ট উত্তর। এই প্রশ্নটা বিগত সালের প্রশ্ন, কিন্তু আমি বানিয়ে একটু ডিফারেন্ট করেছি, বুঝতে পেরেছেন। আমি এটা মডিফাই করেছি প্রশ্নটাকে, ক্লিয়ার, একের মধ্যে দুই করে ফেলেছি, জি জি বুঝতে পারছি। বুঝতে পেরেছেন। এটা আমার জি নোটে ছাড়া অন্য কোথাও পাবেন না এই প্রশ্ন। এই যে আসবাবপত্রের বিষয়টাকে আমি যুক্ত করে ফেলেছি। এরপরে দেখেন বাংলাদেশ বার কাউন্সিলের হলরুমে স্থাপনের জন্য জয়নুল আবেদনের এই প্রশ্নটা সেম সেম প্রশ্ন না কামরুজ্জামান জি ভাই। স্যার জি স্যার, ওইটা ওই একই প্রশ্ন স্যার। এটা একই কিন্তু এর প্রশ্ন উত্তর হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আপনি এই প্রশ্ন 29 নম্বরটা আমরা বাতিল করে দেব এবং এখানে এটাও আমরা বাতিল করে দেব, ঠিক আছে। আচ্ছা, 30 নম্বর প্রশ্ন, এই আইনের সর্বশেষ প্রশ্ন। খ, ক এর সাথে 5 বছরের জন্য বিশ্বস্ততার সাথে কেরানি বা ক্লার্ক হিসেবে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। খ, 4 বছর পর ক এর সাথে বাকি সময়টুকু অর্থাৎ বাকি 1 বছর কাজ করতে অপারগতা প্রকাশ করত, মানে প্রকাশ করার পর ক এর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে অধিক বেতনে কেরানি হিসেবে কাজ করার জন্য নতুনভাবে চুক্তিবদ্ধ হন। তার মানে কম্পিটিটিভ আরেকটা প্রতিষ্ঠানে গিয়ে কাজ করছে, একটু বেশি বেতন দিতে চেয়েছে, তাই আগের মালিককে ছেড়ে পরের মালিকের কাছে যাচ্ছে। ক, তার সাথে কৃত চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য চুক্তি প্রবলের মোকদ্দমা করে প্রতিকার পেতে পারেন কি, অর্থাৎ 12 ধারায় মামলা করে ডিক্রি পেতে পারেন কি না। এছাড়া একটের 12 ধারা মতে ক তার সাথে কৃত চুক্তিটির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পাবে না, তবে 57 ধারা মতে নেতিবাচক চুক্তি বাস্তবায়নের জন্য ডিগ্রি পেতে পারে। কেন পাবে না, কারণ এটি একটি ব্যক্তিগত বিষয় যে সে কেরানির চাকরি করবে কিনা। যেন খ, ক এর কোনো প্রতিযোগী প্রতিষ্ঠানে চুক্তি মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আরো 1 বছর কেরানি হিসেবে কাজ করতে না পারে, অর্থাৎ খ কে ক এর কেরানি হিসাবে কাজ করতে বাধ্য করা না গেলেও অন্য কোনো প্রতিযোগী প্রতিষ্ঠানে কেরানি হিসাবে যোগদানে নিষেধাজ্ঞা জারি করা যাবে। হ্যাঁ, তো এখানে নিষেধাজ্ঞার কথাটা আছে, হবে নিষেধাজ্ঞা, রটা কেটে দিবেন, র। তো দেখেন এর আগে আমরা একটা প্রশ্ন পড়লাম যেখানে বলা হচ্ছে যে 12 মাস গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হলো, পরে আর শেষের দিকে গান গাইতে চাচ্ছে না কয়েক মাস। তো নিজের প্রতিষ্ঠানে গান গাইতে না পারলেও, না চাইলেও অন্যের প্রতিষ্ঠানেও যেন গান গাইতে না পারে, এই কারণে 57 ধারায় নেগেটিভ এগ্রিমেন্ট বা নেতিবাচক চুক্তি বাস্তবায়নের ডিগ্রি পেতে পারে এবং এইভাবে নিষেধাজ্ঞা
জারি করতে পারে। তো আজকে ক্লাসটি এইভাবে শেষ হচ্ছে। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি।